আমি এবং আমার সেরা বন্ধু লুকোচুরি খেলছিলাম। কিন্তু আমি একবার লুকিয়েছিলাম তো পুরো ৩,০০০ বছর পর্যন্ত বাইরে বের হইনি। এই সময়ে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে গেল, যেখানে আমি নিজেকে আরো গভীরভাবে লুকিয়ে ফেলেছিলাম। কারণ এই পৃথিবীতে আসার পর আমি দীর্ঘ জীবন তো পেয়েছিলাম, কিন্তু আমি সবচেয়ে শক্তিশালী হতে পারতাম না। আর আমার সেই বন্ধুই, যে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠেছিল, সেও চিরকাল বেঁচে থাকতে পারত না। আমার মনে হয়েছিল যে আমি সবকিছু পুরোপুরি লুকিয়ে ফেলেছি। কিন্তু ৬,০০০ বছর পর হঠাৎ তার আমার কথা মনে পড়ে গেল, কারণ তার স্ত্রী সুচিং ইয়ানের বয়স এখন শেষ হতে চলেছিল। মরার আগে সুচিং ইয়ান তাকে বলেছিল যে তাদের পুরনো সাথীরা প্রায় সবাই মারা গিয়েছিল, কিন্তু একজন মানুষ অনেক আগে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল, এবং সে জানতে চেয়েছিল যে শেষ পর্যন্ত তার কি হয়েছিল। যখন আমার ব্যাপারে কথা উঠল, তখন তার মুখে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কখনো আমরা দুজন একসাথে বসে মদ্যপান করতাম এবং পৃথিবী জয়ের কথা বলতাম। তার বিশ্বাস ছিল না যে আমি এখনো বেঁচে আছি কিনা। কিন্তু সেই সময়ে আমাকেও সম্রাট হওয়ার সবচেয়ে বড় দাবিদারদের মধ্যে গণ্য করা হতো। তারপর আমি হঠাৎ গায়েব হয়ে গেলাম। সুচিংয়ান বলল যে তারা দুজন এত ভালো বন্ধু ছিল, তাও সে কখনো এটা জানার চেষ্টা করেনি যে আমি বেঁচে আছি নাকি মারা গেছি। সে উত্তর দিল যে আমি নিজেই নিজের ইচ্ছায় গায়েব হয়েছিলাম। তার হিসাব অনুযায়ী আমি বেশ দীর্ঘ সময় ধরে বেঁচেছিলাম এবং হয়তো এখনো কোথাও লুকিয়ে বসে আছি। এটি তার স্বাভাবিক অনুভূতি ছিল। তার মনে হতো যে গায়েব হওয়ার পরেও আমি মারা যাইনি। তখনই কেউ জিজ্ঞাসা করল যে যদি আমি বেঁচে ছিলাম তো কখনো সামনে কেন আসলাম না। সে ঠান্ডা মেজাজে উত্তর দিল যে মানুষ নিজেকে লুকিয়ে রাখে সে নিশ্চয়ই কোনো কিছুকে ভয় পাচ্ছে। সুচিংয়ান দ্রুতই তার কথা বুঝে গেল। সেই সময়ে আমি সম্রাট হওয়া থেকে মাত্র এক কদম দূরে ছিলাম। এমন অবস্থায় যদি আমার কোনো কিছুকে ভয় লাগত, তবে তা হয়তো কোনো বিপজ্জনক জীব হতো, অথবা সম্রাট হয়ে যাওয়া সেই ব্যক্তিটি নিজে। সুচিংয়ান জিজ্ঞাসা করল যে যদি আমি তাকে ভয় পেতাম তবে তার আসল কারণ কি ছিল। সে হেসে বলল যে হয়তো আমার কাছে এমন কোনো রহস্য ছিল যা আমি তার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। তার নিজের উপর পুরো ভরসা ছিল। এ কথা বলতেই তার শরীর থেকে স্বর্গীয় আলো ফুটে উঠল। সম্রাটের ভয়ানক আভা পুরো তারাময় আকাশে ছড়িয়ে পড়ল। পৃথিবী কেঁপে উঠল। এখন সে এই যুগের সবচেয়ে সর্বোচ্চ শক্তিতে পরিণত হয়েছিল। সুচিংয়ান জিজ্ঞাসা করল যে সে কি কখনো সত্যি আমাকে খোঁজার চেষ্টা করেনি। সে পরিষ্কার বলে দিল যে সে কখনো চেষ্টা করেনি। তার মতে আমি যে কারণেই তাকে এড়িয়ে চলি না কেন, সেটির কোনো পরোয়া তার ছিল না, কারণ সে ছিল এই যুগের সম্রাট। সুচিংয়ান হালকা ব্যঙ্গ করে বলল যে তাহলে তো আমি অকারণেই তাকে ভয় পেয়ে কোথাও লুকিয়ে বসে আছি। ঠিক সেই সময় তারাময় আকাশের এক অত্যন্ত দূরের অংশে আমিও তার সম্রাটের মতো সেই আভা অনুভব করলাম। আমি মনে মনে বিড়বিড় করলাম যে আবার এটা কি তামাশা শুরু করে দিল। সম্রাট হয়ে গেছে বলে কি পুরো পৃথিবীকে বিরক্ত করবে? সময় দ্রুত কেটে যেতে লাগল। আরও ১,০০০ বছর কেটে গেল। এখন আমার বয়স প্রায় ১০,০০০ বছর হয়ে গিয়েছিল। কিন্তু আমার শরীরের জীবনী শক্তি এখনো উপচে পড়ছিল। আমার বয়সের সীমা যেন শেষই হতে চাইত না। এমনকি সম্রাটও বড়জোর ২০,০০০ বছর পর্যন্তই বাঁচতেন। কিন্তু আমি এই দীর্ঘ জীবন পেয়েও খুশি হতাম না, কারণ এই কারণেই আমি আসল সম্রাটের স্তরে পৌঁছাতে পারছিলাম না। তবুও আমি শক্তির খোঁজ করা ছেড়ে দিতে অস্বীকার করলাম। দীর্ঘ জীবন পেয়েও যদি সবচেয়ে শক্তিশালী না হতে পারি, তবে এমন জীবন অপূর্ণ মনে হতো। তাই আমি হাজার হাজার বছর ব্যয় করে আমার প্রধান ডাওকে পুরোপুরি নিখুঁত করে তুললাম। সেটি ছিল থন্ডা ডাও। যদি শুধু ডাওয়ের কথা বলা হয়, তবে আমি কোনোভাবেই তার চেয়ে দুর্বল ছিলাম না। শুধু পার্থক্য এতটাই যে আমার কাছে সম্রাটের অরিজিন সোর্স ছিল না। কিন্তু গত কয়েক বছরের চেষ্টার পর অবশেষে আমি একটি পথ পেয়ে গেলাম। যদি বেশ কয়েকটি আলাদা আলাদা ডাওকে একসাথে উপলব্ধি করা যায়, তবে সম্রাটের মতো শক্তির কাছাকাছি পৌঁছানো সম্ভব ছিল। অন্যদের জন্য এই পথটি প্রায় অসম্ভব ছিল, কিন্তু আমার মতো দীর্ঘ জীবন পাওয়া মানুষের জন্য এটাই সবচেয়ে সঠিক পথ ছিল। সেই সময় আমার শরীরের চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি লাইফ সোর্স ডাও উপলব্ধি করতেই যাচ্ছিলাম। কিন্তু আমি কি জানতাম যে ঠিক সেই সময়ই একটা মস্ত বড় চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে সে বেশ কয়েকটি বিশাল কবরের সামনে দাঁড়িয়েছিল। সেগুলি সবই ছিল তার পুরনো সাথী এবং কাছের মানুষদের কবর। সম্প্রতি সেখানে একটি নতুন কবরও তৈরি হয়েছিল। সেটি ছিল তার স্ত্রী সুচিংয়ানের। তার মুখে চেপে রাখা রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। তার বয়স এখন মাত্র কয়েক শ বছর বাকি ছিল, কিন্তু আমার জানা ছিল যে তার কাছে আগে থেকে ইমর্টাল মেডিসিন মজুদ ছিল। সে চাইলে আরও একটি জীবন পেতে পারত, কিন্তু সে জেনে শুনে সেটির ব্যবহার করেনি। সে আকাশের দিকে পাকিয়ে ভাবল যে কোনো বোকা কি তার জালে পা দেবে।
সে নিজের জীবনের সবচেয়ে দুর্বল সময়ের ভান করছিল, যাতে সেই শত্রুদের বাইরে বের করে আনতে পারে যারা সব সময় লুকিয়ে তার ওপর নজর রাখত। এই পৃথিবীতে বাইরের রাক্ষসও ছিল এবং অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা পুরনো বিপজ্জনক জীবও ছিল। সে ভাবল যে সেই বিপজ্জনক জীবগুলো খুব ভালোভাবে লুকিয়ে থাকত, একদম আমার মতো। এমনকি সে এক মুহূর্তের জন্য এটাও ভাবল যে আমি নিজেও কোনো বিপজ্জনক অস্তিত্বের মতো হয়ে যাইনি তো। যদি তেমনটা হতো তবে আমার তার থেকে বেঁচে চলাটা যুক্তিযুক্ত মনে হতো। অন্ততপক্ষে আরও একবার তো দেখা হতো। যদিও সে দেখা হওয়া মাত্রই আমাকে মেরে ফেলত। আরও কয়েকশ বছর কেটে গেল। আমি তখনও আমার কাল্টিভেশনের গভীরে ডুবেছিলাম। তখনই আমি অনুভব করলাম যে সে আবার মরার ভান করছে। কিন্তু আমার বিশ্বাস হল না। যদি তার সত্যি ইমর্টাল মেডিসিন না থাকত তাহলে পরিস্থিতি এতটা শান্ত থাকত না। স্পষ্ট ছিল যে সে নিজের শত্রুদের বাইরে বের করে আনতে চেয়েছিল। আমি মনে মনে তার খারাপ অ্যাক্টিং দেখে হাসছিলাম। কিন্তু তখনই হঠাৎ পৃথিবীর বাইরে থেকে এক ভয়ানক কম্পন উঠল। পুরো তারাময় আকাশ হেলে দুলে উঠল। পৃথিবী জুড়ে মানুষ ভয় পেয়ে গেল। কিছু মানুষ বুঝতেই পারল না যে হঠাৎ কি হয়ে গেল। তাদের মনে হল যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক সেই সময়ে আকাশের সবচেয়ে উচ্চতম স্থানে হঠাৎ একটি প্রাচীন সিঁড়ি আবির্ভূত হল। সেই দৃশ্য এতটাই বিশাল ছিল যে পুরো আকাশ ঢেকে গেল। মানুষ ভয় এবং বিস্ময়ে কেঁপে উঠল, কারণ এমন জিনিস শুধু প্রাচীন রূপকথাতেই শুনতে পাওয়া যেত। এমনকি আমিও দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলাম যে শেষ পর্যন্ত তার সাথে কি ঘটছিল। কিন্তু কিছু সময় পর সেই ভয়ানক কম্পন ধীরে ধীরে শান্ত হতে লাগল। প্রাচীন সিঁড়িটিও গায়েব হয়ে গেল। পুরো পৃথিবী আবার শান্ত হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে সে এখনই মরার মতো ছিল না। সেই বিপজ্জনক জীবগুলো তার আসল অবস্থা চিনে ফেলেছিল, কিন্তু তার চাল পুরোপুরি ব্যর্থও হয়নি। সে এতটুকু জানতে পেরে গিয়েছিল যে তার শত্রুরা কোথায় লুকিয়েছিল। হালকা হাসির সাথে আমি আবার বসে পড়লাম। তারপর নিজের কাল্টিভেশনের গভীরে ডুবে গেলাম। কিন্তু আমি তাকে কম ভেবেছিলাম। যেমনই সে নিজের সম্রাটের মতো শক্তি ফেরত পেল, সে সরাসরি নিজের শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে পুরো আকাশকে কাঁপিয়ে দিল। প্রাচীন ফরবিডেন জোন পর্যন্ত বাইরে বের হতে বাধ্য করে দিল। তার শক্তি দেখে পুরো পৃথিবী কেঁপে উঠল। আমিও তার শক্তি দেখে মনে মনে তার প্রশংসা করলাম। কিন্তু আমি জানতাম যে আমাদের পথ আলাদা ছিল। এরপর একটি ভয়ানক জীব গভীর অন্ধকার থেকে বাইরে বেড়ে এলো। তার শরীরে সম্রাটের স্বর্গীয় বল্লভ বিঁধেছিল। তারপর সে সরাসরি পৃথিবীর বাইরের অঞ্চলে ঢুকে পড়ল এবং অন্যান্য বিপজ্জনক জীবদের ওপর হামলা করে দিল। সেই যুদ্ধের ফলাফল কেউই জানতে পারল না। শেষ পর্যন্ত সে ফিরে এলো, কিন্তু কেউই তার অবস্থা দেখার সাহস করতে পারল না। সময় দ্রুত কেটে যেতে লাগল। আরও ৮,০০০ বছর পার হয়ে গেল। এখন আমার বয়স ১৮,০০০ বছর হয়ে গিয়েছিল। আমি লাইফ সোর্স ডাও পুরোপুরি মাস্টার করে নিয়েছিলাম। আমি ৮,০০০ বছর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিলাম। এখন আমার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে আমার পথ সঠিক ছিল। এই যুগে সম্রাটদের বাদ দেওয়া হলে আমার ভরসা ছিল যে আমি যে কোনো কাউকে পিষে দিতে পারতাম। এই ৮,০০০ বছরে সেও অনবরত আলোড়ন সৃষ্টি করে গেল। আমার জানা মতে সে বেশ কয়েকটি ফরবিডেন জোনে ঢুকে ধ্বংসলীলা চালিয়েছিল। এমনকি তারাময় আকাশের গভীরতায় লুকিয়ে থাকা বিপজ্জনক জীবদেরও শিকার করেছিল। আমার সবসময় মনে হতো যে সে কোনো বড় জিনিসের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গত ১-২ হাজার বছরে সে হঠাৎ শান্ত হয়ে গেল। সে পৃথিবীর সামনে আসা প্রায় বন্ধ করে দিল, আর আমিও নিজের কাল্টিভেশনে এতটাই ডুবেছিলাম যে তার খুব একটা পরোয়া করতাম না। কিন্তু আমি একেবারেই আশা করিনি যে পুরো পৃথিবীর ডাও হঠাৎ বদলে যেতে শুরু করবে। চারিদিকে অন্য রকমের শক্তি ছড়িয়ে পড়ল। এর অর্থ পরিষ্কার ছিল যে এখন সেই সম্রাট আর পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল। নতুন প্রজন্মের মানুষ এখন আবার সম্রাট হওয়ার চেষ্টা করতে পারত। কিন্তু তখনই আমার মনে একটি ভয়ানক চিন্তা এলো। সে কি নিজে নিজের শক্তি কেটে কোনো বিপজ্জনক অস্তিত্বের রূপ ধারণ করে নিয়েছিল? এই পৃথিবীর বেশিরভাগ বিপজ্জনক জীব আগে কখনো না কখনো সম্রাট ছিল। তারা নিজেরা নিজেদের শক্তির একাংশ কেটে দিয়েছিল যাতে তারা অনেক দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। কিন্তু তখনই আমার দ্বিতীয় চিন্তা এলো, হয়তো সে নিজেকে দুর্বল করে পৃথিবীকে রক্ষা করার গার্ডিয়ান হওয়ার পথ বেছে নিয়েছিল। এমন মানুষদেরও বিপজ্জনক অস্তিত্বের মধ্যে গণ্য করা হতো, কিন্তু তারা পৃথিবীকে বাঁচানোর জন্য নিজেদের সিল করে রাখত, যাতে কোনো বড় সংকটের সময় আবার জেগে উঠতে পারে। আমি তার কথা ভাবছিলামই, তখনই হঠাৎ পুরো আকাশ ঢেকে দেওয়া একটি বিশাল হাত আবির্ভূত হল। সেই হাত সরাসরি তার হোলি ল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিছু একটা অদ্ভুত অনুভব করলাম। সেই হোলি ল্যান্ড বিন্দুমাত্র প্রতিরোধ করেনি। স্পষ্ট ছিল যে সেই জায়গাটি আগেই খালি করে দেওয়া হয়েছিল। সে নিজের গায়েব হওয়ার আগে সবকিছু সরিয়ে নিয়েছিল, এবং যে হামলাটি হয়েছিল সেটি ছিল সেরেফ একটি পরীক্ষা। আমি গভীর আকাশের দিকে তাকিয়ে রইলাম।
সেই সময় একটি সাধারণ আলো আমার চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, কিন্তু সেই আলোর ভিতরে আমি একটি অত্যন্ত বিশেষ আভা অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে তার পিছু নিলাম। যখন আমি সেই আলোর ভিতরের জিনিসটি দেখলাম, তখন আমার মুখের ভাব বদলে গেল। তার ভিতরে একটি অত্যন্ত অদ্ভুত জিনিস ছিল। তার শাখাগুলোর ওপর ৩টি রহস্যময় ফুল ফুটে উঠেছিল। সেই ফুলগুলোকে কেবল এক পলক দেখলেই অমর আভা অনুভব করা যাচ্ছিল। সেটি ছিল রিইনকার্নেশন ডিভাইন ফ্লাওয়ার, এমন একটি ইমর্টাল মেডিসিন যার পেছনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরাও পাগল থাকত। কিন্তু আমি কিছু করতে পারতাম তার আগেই সেই ডিভাইন ফ্লাওয়ার হঠাৎ আমার দিকে উড়ে আসতে লাগল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে সেই ডিভাইন ফ্লাওয়ার আমাকে বেছে নিতে চলেছে, কিন্তু পরের মুহূর্তেই সেটি হঠাৎ দিক পরিবর্তন করে নিল। সেটি দ্রুত আমার থেকে দূরে পালিয়ে যেতে লাগল। আমি কোনো দেরি না করে তার পিছু ছুটলাম, যদিও আমি আমার আসল থন্ডা ডাও ব্যবহার করিনি। আমি শুধু লাইভ সোর্স ডাও ব্যবহার করেছিলাম। যখন আমি তার কাছাকাছি পৌঁছলাম, তখন আমি হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করলাম। বিশাল শক্তি সঙ্গে সঙ্গে পুরো এলাকাকে ঘিরে ফেলল, কিন্তু যেমনই আমি তাকে ছুঁতে যাচ্ছিলাম, সেটি হঠাৎ উজ্জ্বল আলো হয়ে দূরে চলে গেল। ঠিক সেই সময় ওখান দিয়ে যাওয়া অন্য একজন মানুষও সেই ডিভাইন ফ্লাওয়ারটিকে দেখে নিল, এবং সেও সঙ্গে সঙ্গে ওটিকে ধরার চেষ্টা করল। দুই শক্তি একে অপরের সাথে ধাক্কা খেল, পুরো আকাশ জোরে কেঁপে উঠল। আমি দূরে ছড়িয়ে থাকা অন্ধকারের দিকে তাকালাম। আমার মুখ গম্ভীর হয়ে গেল, কারণ সেখানে আরও একটি বিপজ্জনক অস্তিত্ব লুকিয়েছিল। তার চারপাশ জুড়ে কালো কুয়াশা ছড়িয়েছিল, যার কারণে তার আসল রূপ দেখে নেওয়া কঠিন হয়েছিল। সে নিজেও আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছিল না, এই কারণেই সে হামলা করেনি, এবং সেই সুযোগের ফায়দা তুলে রিইনকার্নেশন ডিভাইন ফ্লাওয়ার সেখান থেকে পালিয়ে গেল। তখনই সেই বিপজ্জনক অস্তিত্বের আওয়াজ শুনতে পাওয়া গেল। সে জিজ্ঞাসা করল যে আসলে আমি কে ছিলাম। আমিও তার দিকে মনোযোগ দিয়ে তাকালাম, তারপর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলাম। সে নিজেও লড়াই চাচ্ছিল না, তাই সেও দ্রুত গায়েব হয়ে গেল। সম্রাটের গায়েব হওয়ার 10,000 বছর পর আমার বয়স 28,000 বছর হয়ে গিয়েছিল, এবং এই সময় আমি আমার তৃতীয় ডাওকেও পুরোপুরি মাস্টার করে নিয়েছিলাম। সেটি ছিল হিডেন এক্সটিংশন ডাও। এখন আমার 3টি ডাও একে অপরের সাহারা হয়ে উঠেছিল। আমার শক্তি 10,000 বছর আগের তুলনায় বহুগুণ বেশি বেড়ে গিয়েছিল। এমনকি আমার ভেতরে হালকা সম্রাটের মতো আভাও দেখা যেতে শুরু করেছিল। এখন আমি সেই বিপজ্জনক অস্তিত্বগুলোর সরাসরি মুখোমুখি হতে পারতাম। আমার মনে হয়েছিল যে এখন আমি শান্তিতে নিজের কাল্টিভেশন করতে থাকব। কিন্তু 1000 বছর পর হঠাৎ দুই ভাই বোন এক বিশেষ উপায়ে একটি রহস্যময় জায়গায় ঢুকে পড়ল। কিন্তু তাদের একদমই ধারণা ছিল না যে সেই জায়গাটি আসলে একটি বিপজ্জনক অস্তিত্বের আস্তানা ছিল, এবং সেই অস্তিত্ব হাজার হাজার বছর ধরে গভীর ঘুমে ঘুমাচ্ছিল। কিন্তু যেমনই তারা দুজন ওখান থেকে একটি দুর্লভ ধন চুরি করল, সে সঙ্গে সঙ্গে জেগে উঠল। পরের মুহূর্তেই ভয়ানক রাগে ভরা আভা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। যদিও তাদের কাছে বিশেষ টেলিসম্যান মজুদ ছিল, সেই টেলিসম্যানের শক্তিতে তারা বেশ কয়েকটি স্টার রিজিয়ান পার করে পালিয়ে যাওয়ার উপক্রম করছিল। কিন্তু তখনই সেই বিপজ্জনক অস্তিত্ব তাদের ওপর হামলা করে দিল। তার শক্তি তাদের জোরপূর্বক নিচে নামিয়ে দিল। তারপর আরও একটি বিশাল হামলা তাদের দিকে ধেয়ে এলো, এবং দুর্ভাগ্যবশত যে স্টার রিজিয়ানে সেই হামলাটি এসে পড়েছিল, আমি ঠিক সেই জায়গায় কাল্টিভেশন করছিলাম। আমি সেই সময় একটি বিশেষ ডাও উপলব্ধি করার গভীরে ডুবেছিলাম। সেই সময়ই আমি এই পুরো ঘটনাটি টের পেলাম। আমি সঙ্গে সঙ্গে তাদের দুজনকে দেখে নিলাম। তারা ছিল একটি ছেলে এবং একটি মেয়ে। তাদের শরীর থেকে অত্যন্ত শক্তিশালী আভা বেরোচ্ছিল। তাদের দুজনের কাছেই দ্বিতীয় এম্পেরার লেভেল ট্রেজারও ছিল। এক মুহূর্তে তারা বেশ কয়েকটি স্টার রিজিয়ান দূরে পালিয়ে গেল, যার কারণে সেই বিপজ্জনক অস্তিত্ব তাদের পিছু নিতে পারল না। কিন্তু ঠিক সেই সময় তার হামলাটি আমার দিকে ধেয়ে এসেছিল। পরের মুহূর্তেই আমি হাত তুলে সামনে ধাক্কা দিলাম। আমার শক্তি সরাসরি সেই বিশাল হামলার সাথে ধাক্কা খেল। দুটি বিপজ্জনক শক্তির সংঘর্ষে পুরো আকাশ কেঁপে উঠল। এই সংঘর্ষে আমার খুব একটা ক্ষতি হল না, এবং সেই বিপজ্জনক অস্তিত্বের হামলাটিও আমি আটকে দিলাম। দূর বসে থাকা সেই অস্তিত্ব একটা ধাক্কা খেল। তার আশা ছিল না যে তার হামলা আটকে দেওয়ার মতো অন্য কোনো বিপজ্জনক অস্তিত্ব বেরিয়ে আসবে। সবচেয়ে অবাক করার বিষয় এটি ছিল যে সে আমাকে চিনতেও পারল না। যদিও সে নিজের রাগ চেপে নিল, কারণ তার আসল লক্ষ্য ছিল সেই দুই চোর, কিন্তু তাদের আসল ঠিকানা খুঁজে পাওয়া সহজ ছিল না। শেষমেশ তাকে এই ক্ষতি মেনে নিতে হল। সবকিছু শান্ত হওয়ার পর আমি তাদের পালিয়ে যাওয়ার দিকে তাকালাম। যদিও আমি তাদের শুধু এক পলক দেখেছিলাম, কিন্তু তবুও বুঝতে পেরেছিলাম যে তারা দুজন এই যুগের সবচেয়ে বড় প্রতিভাবান মানুষদের মধ্যে অন্যতম ছিল। কিছু সময় পর তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছিল। মেয়েটির নাম ছিল চু ইয়াগুয়াং। সে বেশ শান্ত এবং বুদ্ধিমান ছিল। সে বলল যে এত সব ডিভাইন ট্রেজার পাওয়া সহজ কথা নয়। তার মতে প্রতিটি মানুষ এত বড় ভাগ্য সামলাতে পারে না। কিন্তু আসলে তাদের কাছে আগে থেকেই 7টি এম্পেরার টেলিসম্যান মজুদ ছিল,
যদি সেই জিনিসগুলো তাদের কাছে না থাকত তাহলে হয়তো তারা অনেক আগেই মারা যেত। তা সত্ত্বেও চু ইয়াগুয়াং থামতে চাচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল যে প্রথমে তারা নিজেদের ক্ষত সারিয়ে তুলবে, তারপর সেই ডিভাইন ট্রেজার থেকে পাওয়া শক্তিকে পুরোপুরি উপলব্ধি করবে। 1000 বছর পর আমি দ্রুত তারাময় আকাশ পার করে নিজের একটি আস্তানায় ফিরে এলাম। আমি হাজার হাজার বছরে এমন 3টি গোপন আস্তানা বানিয়েছিলাম, যেখানে আমি আমার অসংখ্য দুর্লভ জিনিস লুকিয়ে রেখেছিলাম। কিন্তু সেগুলোর মধ্যে একটি জায়গা আমার জন্য সবচেয়ে বিশেষ ছিল, কারণ সেখানে একটি অমূল্য ডিভাইন ব্যাম্বু বার ছিল। সেটির নাম ছিল 7 কালার্ড ব্যাম্বু। সেটি অনবরত বেড়ে চলত এবং তার শক্তিও কখনো শেষ হতো না। আমি ভেবেছিলাম যে কিছু হাজার বছর পর সেটিকে পুরোপুরি ব্যবহার করব। সময় কেটে যেতে লাগল। এখন আমার বয়স 30,000 বছর হয়ে গিয়েছিল। আমার থন্ডার ডাও, লাইফ সোর্স ডাও এবং হিডেন এক্সটিংশন ডাও, 3টিই পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমি চতুর্থ ডাও উপলব্ধি করা শুরু করলাম। সেটি ছিল স্লটার ডাও। এখন আমার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে আমি পুরো সংসারে নির্ভয় ঘুরে বেড়াতে পারতাম। কয়েক দশক পর হঠাৎ আমি নিজের একটি আস্তানা থেকে অদ্ভুত এক আলোড়ন অনুভব করলাম। সেই দিনই সেই 2 ভাই বোন একটি বিশেষ ট্রেজার বক্সের সাহায্যে আমার গোপন আস্তানা পর্যন্ত পৌঁছে গেল। যেমনই তারা ভেতরে পা রাখল, সামনের দৃশ্য দেখে দুজনেই হতবাক হয়ে গেল। কিন্তু তাদের মনে হলো যে হয়তো এখনো পর্যন্ত কেউ তাদের নোটিস করেনি। তাদের ট্রেজার বক্সটি চালানোর মূল্য অনেক বড় ছিল, তাই তারা খালি হাতে ফিরে যেতে চাচ্ছিল না। চু ইয়াগুয়াং ঝুঁকি নিতে ভয় পেত না। আসলে গতবার সেই বিপজ্জনক অস্তিত্বের হাত থেকে বেঁচে ফেরার পর তার ভয় অনেকটা কমে গিয়েছিল। যেখানে কোনো বিপজ্জনক অস্তিত্বকে অসন্তুষ্ট করার কথা ছিল, এখন সেটিরও সে খুব একটা পরোয়া করত না। তার ছোট ভাইও তার কথার বিরুদ্ধে গেল না। এরপর দুজনে ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে লাগল। তারা বেশ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা পার করল। কিছুক্ষণের মধ্যেই তারা 7 কালার্ড ব্যাম্বু পেয়ে গেল। সেটিকে দেখামাত্রই দুজনের মুখ খুশিতে চকচক করে উঠল, কারণ ওটাই ছিল আসল খাজানা, যেটির দিকে ট্রেজার বক্স তাদের নিয়ে গিয়েছিল। কিন্তু যেমনই তারা সেটিকে স্পর্শ করল, আমার সঙ্গে সঙ্গে অনুধাবন হয়ে গেল। আমি বহু বছর ধরে নিজের শক্তি দিয়ে সেই ব্যাম্বুটিকে লালন পালন করছিলাম, তাই সেটির সাথে আমার এক গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমি কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের লাইফ সোর্স ডাও সক্রিয় করলাম। তারপর অবিশ্বাস্য গতিতে নিজের আস্তানের দিকে রওনা হলাম। সেই সাথে আমি নিজের ভয়ানক আভাও ছেড়ে দিলাম। আমার শক্তি অসংখ্য স্টার রিজিয়ন পার করে সরাসরি সেই আস্তানায় পৌঁছে গেল, এবং সেখানে পৌঁছনো মাত্রই আমি তাদের দুজনকে চিনে ফেললাম। সেই সময় আমার আস্তানের ভেতরের বহু দুর্লভ খাজনা আগেই লুটে নেওয়া হয়েছিল। এমনকি তারা দুজন 7 কালার্ড ব্যাম্বুকে গোড়া থেকে কাটার চেষ্টা করছিল। আমার ভেতরে সঙ্গে সঙ্গে হত্যার অনুভূতি জেগে উঠল। আমি নিজের শক্তি দিয়ে তাদের দুজনকে সরাসরি পিষে ফেলার চেষ্টা করলাম। তারা কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে একটি এম্পেরর টেলিসম্যান সক্রিয় করে দিল। পরের মুহূর্তেই তাদের দুজনের চারপাশে স্বর্গীয় আলো ছড়িয়ে পড়ল, এবং যেমনই আমার শক্তি তাদের কাছে পৌঁছতে যাচ্ছিল, তারা দুজন হঠাৎ গায়েব হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে তারা প্রায় পুরো 7 কালার্ড ব্যাম্বুও সাথে নিয়ে গেল। পেছনে শুধু গোড়ার ছোট্ট একটা অংশ বাকি ছিল। পরের মুহূর্তেই আমি নিজে সেখানে পৌঁছে গেলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি অনেক দূরে ছিলাম, তাই দূর থেকে প্রয়োগ করা আমার শক্তি তাদের আটকাতে পারল না। আমি আমার উজাড় হয়ে যাওয়া আস্তানের দিকে তাকালাম, তারপর সেই ব্যাম্বুর বেঁচে থাকা ছোট্ট গোড়াটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার চোখে ভয়ানক হত্যার অনুভূতি ভরে উঠল। আমি সঙ্গে সঙ্গে আমার পুরো শক্তি ছেড়ে দিলাম। খুব দ্রুতই আমি সেই ব্যাম্বুর হালকা আভা অনুভব করতে পারলাম। আমি কোনো রকম দ্বিধা ছাড়াই তাদের পিছু নিতে বেরিয়ে পড়লাম। কিন্তু তারা দুজনে অত্যন্ত চালাক ছিল। তারা সঙ্গে সঙ্গে নিজেদের দিক পরিবর্তন করে নিল। ধীরে ধীরে তাদের আভা দুর্বল হতে লাগল। পরিষ্কার ছিল যে তারা জানতে পেরে গিয়েছিল যে আমি ব্যাম্বুর লোকেশন অনুভব করতে পারছিলাম, তাই তারা সেটিকে লুকিয়ে ফেলার পদ্ধতি ব্যবহার করল। অবশেষে ব্যাম্বুর আভা পুরোপুরি গায়েব হয়ে গেল। তারাময় আকাশে দাঁড়িয়ে কেবল ঠান্ডা চোখে সামনের দিকে তাকিয়ে রয়ে গেলাম। আমার স্তরের শক্তি থাকা সত্ত্বেও আমি তাদের দুজনকে ধরতে পারলাম না, এমনকি আমার 7 কালার্ড ব্যাম্বুও চুরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম যে তারা দুজন সাধারণ মানুষ ছিল না। 14 বছর পর আমি আবার 7 কালার্ড ব্যাম্বুর আভা অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে তাদের দিকে রওনা হলাম। অনেক কষ্টে আমি তাদের দুজনের সন্ধান পেলাম, কিন্তু আমার পৌঁছনোর আগেই তারা আবার একটি এম্পেরার লেভেল ট্রেজার ব্যবহার করে ফেলল, এবং এবারও তারা বেঁচে পালালো, যদিও ব্যাম্বুর ভেতরে তখনও আমার শক্তি মজুদ ছিল। ঠিক সেই সময় কোনো এক দূরবর্তী স্থানে তারা দুজন মারাত্মক আহত অবস্থায় লুকিয়েছিল। ছেলেটি ঘাবড়ে গিয়ে তার বোনকে বলল যে তার ভুলবশত ব্যাম্বুর আভা বাইরে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে একটা বিষয় বুঝতে পারছিল না। তার মতে এই বিপজ্জনক অস্তিত্ব বাকিদের মতো ছিল না, কারণ সাধারণত এমন অস্তিত্বরা দীর্ঘ সময় ধরে জেগে ওঠে না। কিন্তু আমি অনবরত তাদের পিছু নিচ্ছিলাম। চু ইউয়াগুয়াং নিজেও এই বিষয়টিকে অদ্ভুত মনে করছিল। সে বলল, এমন অস্তিত্বদের আসল উদ্দেশ্য বোঝা সহজ নয়,
এরপর সে সিদ্ধান্ত নিল যে ব্যাম্বুর ভেতরে বেঁচে থাকা আমার শক্তি তাদের যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। তখনই তার ভাইয়ের হঠাৎ কিছু একটা মনে পড়ল। সে বলল যে তার এক বন্ধু আগে অন্য একটি বিপজ্জনক অস্তিত্বের মুখোমুখি হয়েছিল এবং ৩ বার তার অত্যন্ত কাছাকাছি যাওয়ার পরেও সেই অস্তিত্ব জেগে ওঠেনি। তারপর সে একটি পাগলামি ভরা পরামর্শ দিল। সে বলল যে তারা যদি দুটি বিপজ্জনক অস্তিত্বকে সামনাসামনি নিয়ে আসে তবে হয়তো দুজনে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেবে। তার কথা শুনে চুইওয়া বোয়াংয়ের ভ্রু কুঁচকে গেল, কারণ বিপজ্জনক অস্তিত্বদের বিরুদ্ধে চাল খাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আর যে অস্তিত্বের কথা সং জিকমিং বলছিল তার ভেতরেও কোনো বড় রহস্য লুকিয়ে থাকতে পারত। কিন্তু শেষমেশ চু ইউয়াগুয়াং রাজি হয়ে গেল। সে তার ভাইকে বলল যে সে যেন সঙ্গে সঙ্গে তার বন্ধুর সাথে যোগাযোগ করে। তারপর তারা আমাকে সেই দ্বিতীয় বিপজ্জনক অস্তিত্বের দিকে নিয়ে যাবে এবং দেখবে যে শেষ পর্যন্ত কি হয়। কিছুদিন পর তারা দুজন তাদের বন্ধুর সাথে দেখা করল। তার নাম ছিল সং জিকমিং। তিনজনে মিলে দীর্ঘক্ষণ কথাবার্তা বলল। তখনই তারা জানতে পারল যে যে বিপজ্জনক অস্তিত্বের কথা সং জিকমিং বলছিল সে একটি প্রাচীন যুদ্ধক্ষেত্রের ধ্বংসাবশেষে লুকিয়েছিল। পুরো এলাকা লাল রঙের এক ভয়ানক শক্তি দিয়ে ঢাকা থাকত, এতটাই বিপজ্জনক যে কেউ সহজে ভেতরে যেতে পারত না। অনেক আলোচনার পর চু ইউয়াগুয়াং সিদ্ধান্ত নিল যে সে একাই সেখানে যাবে। সে তার ভাই এবং সং জিকমিংকে দূরে লুকিয়ে থাকার জন্য বলল। সিদ্ধান্ত নেওয়ার পর চু ইউয়াগুয়াং ৩ বছর ধরে পুরোপুরি প্রস্তুতি নিল। তারপর অবশেষে সেই দিনটি চলে এলো। সে একাই সেই প্রাচীন যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার মতো মানুষেরও গায়ের লোম খাড়া হয়ে গেল। পুরো জায়গায় ঘন লাল শক্তি ছড়িয়েছিল, যা হাজার হাজার বছর পরেও শেষ হয়নি। জলদি সে সেই লাল অঞ্চলটি পেয়ে গেল যার ভেতরে সেই বিপজ্জনক অস্তিত্বটি লুকিয়েছিল। সে সঙ্গে সঙ্গে 7 কালার্ড ব্যাম্বু বের করল। তারপর সেটির শক্তি ব্যবহার করে দ্রুত ভেতরের দিকে এগোতে লাগল, কারণ তার ভয় ছিল যে আমি যে কোনো মুহূর্তে সেখানে পৌঁছে যেতে পারতাম। আর সত্যি, আমি ঠিক সেই সময় 7 কালার্ড ব্যাম্বুর আভা অনুভব করতে পারলাম। কিন্তু এবার আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। মাত্র ৩ বছরের মধ্যে ব্যাম্বুর আভা আবার সামনে চলে এলো। আমি বুঝতে পারলাম না যে এটি কোনো ভুল ছিল নাকি জেনে শুনে পাতা কোনো জাল। কিন্তু তবুও আমি সঙ্গে সঙ্গে সেখানে রওনা হলাম, কারণ আমার কোনো কিছুতেই ভয় ছিল না। আমি দ্রুত সেই এলাকার ওপরে পৌঁছে গেলাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমিও এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ১,০০০ লাইক হতেই পার্ট 2 পেয়ে যাবেন।